আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শুনতে পাও কি না এটা একটু আমাকে জানাও। আমাকে একটু বলবা যে আমার কথা ঠিক মতো শুনতে পাও কিনা। ওকে। আচ্ছা, সবাই একটু ওয়েট করো, আমি লিংকটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে, নেটটা একটু স্লো মনে হচ্ছে। ঠিক আছে, নেটটা একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, কেউ যদি থাকো এই মুহূর্তে, এখন যদি কেউ জয়েন হয়ে থাকো, আমার একটু বলবা যে আমার কথা ঠিকমতো দেখতে পাচ্ছ, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং বোর্ডের যে লেখাটা সেটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তোমরা? আচ্ছা, গতকাল তো আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়েছে, তাই না? গতকাল লাস্ট ক্লাসে আমরা পড়ছি। আচ্ছা, গতকাল ক্লাসে আমরা পড়ছি চ্যাপ্টার 2। হ্যাঁ, এবং চ্যাপ্টার 2 তে শেষে, একদম শেষ পর্যায়ে আমি বলছিলাম যে অ্যানাফেজে, অ্যানাফেজ যে পর্যায়টা আছে, অ্যানাফেজ পর্যায়টা আমি বুঝাইছিলাম, এবং আহ, কিছু অংশ বাকি রাখছিলাম তোমাদের জন্য। VLJI, ঠিক আছে, MSAT। ওকে। তো এটা আমি বলছিলাম যে তোমরা যদি কেউ না বুঝে থাকো, এটা আমাকে বলতে, যে বোঝো নাই। ঠিক আছে, তো তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো নাই এ বিষয়ে, তার মানে তোমরা এটা জানো।
এটা আমি ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি সামনের দিকে আগাই তাহলে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা বিষয় তোমরা একটু পড়বা, সেটা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। এই টপিকটা একটু পড়বা, ক্রসিং ওভারের গুরুত্ব, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, এই টপিকটা একটু পড়বা। ওকে, আজকে আমরা শুরু করি জুওলজি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা অনেক বড়, এটা আমরা ফার্স্টে শেষ করে ফেলি, তাইলে আমাদের আর খুব বেশি প্যারা হবে না। জুওলজি চ্যাপ্টার 2। আচ্ছা, এখনো যারা ভাবতেছো যে পরীক্ষার আগে সবগুলো অধ্যায় শেষ হবে কিনা, আমি বলে দিই তাদের সবগুলো অধ্যায় শেষ হবে। এখন আমাদের মোট 5টা অধ্যায় শেষ হয়েছে না? তো এখন যে অধ্যায়গুলো বাকি আছে, বিশেষ করে বোটানির যে অধ্যায়গুলা, এর মধ্যে প্রথম অধ্যায় চ্যাপ্টার 1 যেটা, এটা একটু বড়। হ্যাঁ, এটার সাইজে একটু বড়। যাই হোক, এটাও আমরা টেকনিকে পড়বো, টেকনিক্যালি পড়লে এটা দ্রুত শেষ করে ফেলবো আমরা। ওকে, এটা। আর এবারে যে বাকি অধ্যায়গুলো আছে, যেমন আমাদের সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আর 11 অধ্যায়, এই 3টা অধ্যায় কিন্তু খুবই ছোট ছোট অধ্যায়, এবং সর্বোচ্চ 1 থেকে 1.5 লেকচারে এই অধ্যায়গুলো শেষ করা সম্ভব। ওকে, তো এই 3টা আমাদের পড়তে খুব বেশি সময় লাগবে না। আর জুওলজির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি বড়। যেমন আমরা এখন পড়বো দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টাই মেইনলি অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, এটা আমরা পড়বো। এরপরে চতুর্থ, তারপরে বাকি আছে কি চতুর্থ আর 11, তাই না? 11 আর একটা হচ্ছে 5। তো এই 5টাও ছোট ছোট চ্যাপ্টার। তো আমাদের এই 2টা শেষ করতে পারলে 4 আর 7 11 পড়তে হবে। হ্যাঁ, এর মধ্যে আবার 11টাও অনেক বেশি ইজি। হ্যাঁ, তোমাদেরকে একটু বুঝাই দিলে তোমরা বাকিটুকু এই 11 দিয়ে সলভ করতে পারবা আর কি। ঠিক আছে, তো এরপরে আমাদের মেইনলি বাকি থাকবে চতুর্থ অধ্যায়টা। হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টার 5 আছে। আচ্ছা, অবজেক্টিভের পিডিএফ কি করবা তোমরা? তোমাদের কাছে কি টেস্ট পেপার নাই? টেস্ট পেপার কিনছো তো তোমরা, অবজেক্টিভ আবার তোমাদের পিডিএফ নিয়ে কি করবা? ঠিক আছে, আসো আমরা চ্যাপ্টার টুটা শুরু করি। ওকে, তো চ্যাপ্টার 2-তে 3টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে হাইড্রা নিয়ে আলোচনা করা হয়েছে, হাইড্রা। এর পরের অংশে আলোচনা করা হয়েছে ঘাসফড়িং নিয়ে, এবং এবং সর্বশেষে রুই মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো হাইড্রার ফার্স্টে মনে রাখো, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এটা প্রথম অধ্যায়ে পড়ছি, নিডারিয়া পর্বের প্রাণী। এবং নিডারিয়া পর্বের যে প্রাণীগুলা, তারা মনে রাখো দ্বিস্তরী হয়। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই জানো, প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছি যে নিডারিয়া পর্বের প্রাণীরা কয় স্তরী হয়? দ্বিস্তরী। ওকে, এবার আসো হাইড্রার আবিষ্কারককে, এটা আমাদের জানতে হবে। তো মনে রাখো, আতে একটা বিজ্ঞানীর নাম মনে রাখো, আব্রাহাম ট্রেমব্লে। ওকে, তাহলে আতে আব্রাহাম ট্রেমব্লে। এবং হাইড্রার নামকরণটা কে করে? নামকরণ করেন, মনে রাখো, বিজ্ঞানী লিনিয়াস। ক্লিয়ার বিষয়টা? তাহলে আবিষ্কারক আব্রাহাম ট্রেমব্লে, এবং নামকরণ কে করেন? বিজ্ঞানী লিনিয়াস। এরপর আসো হাইড্রার প্রকারভেদ যদি আমি বলি, হাইড্রার বাংলাদেশে 3টা প্রকার আছে। বাংলাদেশে হাইড্রার প্রকারভেদ বাংলাদেশে হাইড্রার 3টা প্রজাতি পাওয়া যায়। হ্যাঁ, বা হাইড্রার প্রজাতি, মোট 3টা প্রজাতি পাওয়া যায়। তো এই 3টা প্রজাতি এভাবে মনে রাখতে পারো। তোমরা যারা আছো ফুচকা লাভার, যারা আছো ফুচকা খেতে অনেক ভালো লাগে, তাই না? তো ফুচকা যারা বিক্রি করে তাদেরকে তোমরা কি বলো? ফুচকা মামা বলো বা ফুচকা ভাই বলো, তাই না? তো এরকম একটা ফুচকা ভাই, ওনারা কি হয়? ভালো হয়, তাই না? তাহলে এই কথাটা মনে রাখো যে ফুচকা ভাই ভালো, এই কথাটা মনে রাখো। তাহলে ফুচকাতে মনে রাখো
হাইড্রা, এই প্রথম নামটা হচ্ছে হাইড্রা ফুসকা, এরপরে হাইড্রা ভিরিডিস, হাইড্রা ভিরিডিস অ্যান্ড হাইড্রা ভালগারিস। ওকে, তাহলে বাংলাদেশে তিনটা প্রজাতি আছে হাইড্রার, একটা হচ্ছে হাইড্রা ফুসকা, হাইড্রা ভিরিডিস অ্যান্ড হাইড্রা ভালগারিস। ক্লিয়ার বিষয়টা? তো এদের কোর্সিকার সংখ্যাটা মনে রাখতে পারো। কোর্সিকা, কোর্সিকা বিষয়টা কি এটা এখনই কিছু বলতেছি না, একটু পরে বুঝতে পারবা কোর্সিকা মানে কি। তো হাইড্রা ফুসকা যেটা, এটার কোর্সিকা মনে রাখো, এটা হচ্ছে 6টি। ওকে, হাইড্রা ভিরিডিস এটার 4 থেকে 8টি এবং এটার 6 থেকে 10টি। ক্লিয়ার? এবং আমি যদি বলি এটার বর্ণ কেমন, দেখো ফুসকার বর্ণ কেমন এটা তোমরা প্রত্যেকে জানো। ফুসকার বর্ণ বাদামি কালার হয়, তাই না, রিয়াল যে ফুসকাটা, তাহলে হাইড্রা ফুসকার বর্ণটাও হবে বাদামি কালার, বাদামি কালার। ওকে, হাইড্রা ভিরিডিস এটা কিছুটা সবুজ কালার, সবুজ কালার। এবং হাইড্রা ভালগারিস এটা বর্ণহীন হইতে পারে, বর্ণহীন, বর্ণহীন অথবা অনেক সময় হলদে সবুজ হতে পারে, হলদে সবুজ। ক্লিয়ার বিষয়টা? তাহলে এ হচ্ছে হাইড্রার প্রজাতি বাংলাদেশে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। তোলা হইলে বলো, মুছে ফেলবো। তোলা হইলে বলো। তোমাদের ওখানে গরম কেমন আজকে? আমাদের এখানে প্রচন্ড গরম লাগতেছে আজকে, আবার ওই আগের মতো গরম শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে মুছে ফেলি। আচ্ছা, তাহলে এবার আসো আমরা পড়বো হাইড্রার স্বভাব। হাইড্রার স্বভাব আমরা পড়ি। ঠিক আছে, হাইড্রার স্বভাব মনে রাখার জন্য 4টা ম মনে রাখতে পারো। ম, 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 ম। ঠিক আছে, আরো একটা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এই প্রথম মতে মনে রাখতে পারো মাহি ভাইয়ের ট্রিক্স, তাহলে এখানে আরেকটা ম যোগ করো। হ্যাঁ, মতে হচ্ছে মাহি ভাইয়ের ট্রিক্স। তো প্রথম মতে এরা মুক্তজীবী, মুক্তজীবী। ওকে, পরের মতে এরা মাংসাশী, মাংসাশী। এরপরের মতে এদের মুকুলোদ্গম, মুকুলোদ্গম ও দ্বিভাজন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। পরের মতে মনে রাখো এরা মিঠা পানিতে বাস করে, মিঠা পানিতে বাস করে। এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, ক্ষমতা প্রচন্ড। আরো কিছু যদি বলি, এরা ব্যাপন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন, শ্বসন ও রেচন সম্পন্ন করে, শ্বসন ও রেচন সম্পন্ন করে। ওকে, তাহলে দেখো এগুলো হচ্ছে হাইড্রার স্বভাব। ক্লিয়ার বিষয়টা? পাশের বাসায় আন্টি এর মেয়ে রূপের গরমে থাকতে পারছি না ভাই। ভাইয়া বৃষ্টি হইতেছে আমাদের এখানে, তোমাদের ওদিকে ঘুরতে যাওয়া প্রয়োজন। যে অবস্থা, হ্যাঁ, ঢাকাতে যে কদিন গরম চলে তোমাদের ওইখানে থেকে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে লেখা হইলে বলো। আচ্ছা, আমি একটু পাশেই লিখে ফেলি তাহলে।
আসো আমরা হাইড্রার স্বভাব পড়লাম, এবার আমরা পড়বো হাইড্রার খাদ্য। হাইড্রার খাদ্য, হাইড্রার খাদ্য আমরা এভাবে মনে রাখতে পারি, এভাবে মনে রাখো, শালাডা ছোট ছোট ডিম আনে। ঠিক আছে, শালা মানে তো বোঝো, হ্যাঁ শালা মানে কি, শালা মানে হচ্ছে ওই যে বউয়ের ছোট ভাই। হ্যাঁ ইয়েতে পড়ছি না আমরা চতুর্থ অধ্যায়ে, বোটানি চতুর্থ অধ্যায়ে, ওই যে শালা ডিম খায়, হ্যাঁ শালা চারদিকে ঘুরু ঘুর করে, তো এখানেও শালা আছে, শালাটা ছোট ছোট ডিম আনে। ওকে, ওই যে শালা ডিম খায় আর এখানে কি করে, ডিম আনে। তো সাথে হাইড্রার খাদ্য কি, সাইক্লপস। সাইক্লপস, লাতে লার্ভা, মাছের লার্ভা, মাছের লার্ভা, দাঁতে ড্যাফনিয়া, ছোট 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 কৃমি, মাছের ডিম, মাছের ডিম এবং অ্যানেলিডস, অ্যানেলিডস। ওকে, এগুলো হচ্ছে হাইড্রার খাদ্য। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ তুমি যাবো মাধবপুরে, যাবো একদিন, সময় করে যাব, সমস্যা নেই। ঠিক আছে, ওদিকে ঘুরতে হবে আর কি, এই যে খুব তাড়াতাড়ি যাবো আর কি। হ্যাঁ এই এই মাসে হতে পারে সেটা। ওকে, তো এ হচ্ছে হাইড্রার খাদ্য, শালাদার ছোট ছোট ডিম আনে। তবে এই যে এখানে অনেকগুলো খাদ্যের কথা বলা হয়েছে না, এগুলা বাদেও ভাইয়া লিখা একটু কালার করেন। কালার কালার করব মানে, কালার কালার কি বুঝাই দাও, কালার মানে কি, ভিন্ন কালার কলম দিয়ে লিখবো? আচ্ছা, হাইড্রার খাদ্য, হাইড্রার প্রধান খাদ্য যদি তোমাকে প্রশ্ন করে যে হাইড্রার প্রধান খাদ্য কি, তাহলে এগুলোর মধ্যে একটাও না। হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী। ওকে, তাহলে হাইড্রার প্রধান খাদ্য কি, হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে, আচ্ছা লেখা ক্লিয়ার, লেখা ক্লিয়ার কি তোমরা দেখতে পাচ্ছ না? এটা হয়তো বা নেটের সমস্যা হতে পারে। হ্যাঁ আমার তো ল্যাপটপে ঠিকই আছে। আচ্ছা সুমিত ভাইয়ের সাথে যাব, হ্যাঁ ঠিক আছে যাব, সমস্যা নেই। লেখা তো ক্লিয়ারই আছে, সমস্যা নাই তো, তোমাদের হয়তো বা নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী মানে কি, এখানে সন্ধি কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট। ওকে, ক্রাস্টাসিও সন্ধিপদী জয়েন্ট, সন্ধি কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট। এবং পদি মানে কি, পা। হ্যাঁ পদ মানে কি, পদ মানে হচ্ছে পা, তার মানে কি সন্ধিপদ মানে কি, জয়েন্ট যুক্ত পা। তো জয়েন্ট যুক্ত পা, এখানে সন্ধিপদী প্রাণী বলতে বোঝানো হচ্ছে আর্থ্রোপোডা, যে পর্বের প্রাণীগুলো আছে না, আর্থ্রোপোডা আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা আর পর্বের প্রাণীদের মধ্যে এই যে ক্রাস্টাসিও সন্ধিপদ যাদের বলা হয়, এই যে চিংড়ি জাতীয় যে প্রাণীগুলো আছে না, পানিতে কারা থাকে, চিংড়ি জাতীয় যে প্রাণীগুলো থাকে, এই চিংড়ি জাতীয় প্রাণীগুলোকে বোঝানো হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। বুঝছো বিষয়টা? তাহলে এই আর্থ্রোপোডা পর্বের চিংড়ি জাতীয় যে প্রাণীগুলো আছে, আচ্ছা এত সাইডে লিখবো না, ঠিক আছে তোমরা তাহলে তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তুললে তো আর লিখি না সাইডে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ না হয়তো, নাও এবার দেখো। তাহলে হাইড্রার প্রধান খাদ্য কি, হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। ক্লিয়ার বিষয়টা? ওকে ঠিক আছে, এবার কি লেখা ক্লিয়ার হয়েছে বলো তো? লাইভে না, লাইভে একটু আনক্লিয়ার থাকেই মাঝে মাঝে, ঠিক আছে একটু ইয়ে করে নিতে হয়, লাইভে একটু আনক্লিয়ার থাকেই, ঠিক আছে নেট সমস্যা, সেটা আমারও হতে পারে তোমাদেরও হতে পারে, একটু অ্যাডজাস্ট করতে হয়।
বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, আসো। আচ্ছা, তাহলে আমরা হাইড্রার বহির্গঠন দেখি একটু। হাইড্রার বহির্গঠন। ওকে, তাহলে হাইড্রা দেখতে কিছুটা কলসের মতো। কলস চেনো না তোমরা? এই যে এরকম কিছুটা কলসের মতো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা হাইড্রা। তো হাইড্রার এটা কি দেখতে মনে হচ্ছে না যে মুখের ছিদ্রটা, তাই না? তাহলে এটাকে আমরা বলি স্টম। স্টম, ঠিক আছে? স্টম বা ছিদ্র বা মুখছিদ্র। তাহলে এটা কি হাইড্রার স্টম বা মুখছিদ্র। এখন এই এই জায়গাটা, এই স্টমের ঠিক নিচে, নিচে বোঝাতে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় হাইপো। হাইপো কথাটার অর্থ হচ্ছে নিচে। তাহলে আমি যদি বলি স্টমের নিচে, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলতো? এই অংশটাকে আমরা বলতে পারি হাইপোস্টম। এই অংশটাকে আমরা বলি হাইপোস্টম। হাইপোস্টম। ওকে, তাহলে এই জায়গাতে কিছু কোর্সিকা দেখা যায়। এইখানে কিছু কোর্সিকা দেখা যায়, ঠিক আছে? এবং এই যে এখানে দেহের মতো যে অংশটা, এটাকে আমরা কি বলবো? দেহের মতো কাণ্ডের মতো যে অংশটা, এটাকে আমরা বলবো দেহ কাণ্ড। ওকে, এবং একদম নিচের দিকে এই যে এই পদতল, নিচের দিকে যে বেসের যে অংশটা, এটাকে আমরা বলতে পারি পদতল বা পদ চাকতি। যেহেতু দেখতে চাকতির মতো, এই অংশটাকে আমরা বলতে পারি পদ চাকতি। আচ্ছা, ক্লিয়ার আছে? আচ্ছা, বড় করে লেখেন, হালকা বড়, ঠিক আছে? ঠিক আছে, বড় করে লিখবো, সমস্যা নাই। হ্যাঁ, তবে লেখা দেখার সমস্যা হওয়ার কথা না, কারণ আমি ল্যাপটপে দেখতেছি, কোনো সমস্যা নাই লেখার। ওকে, ঠিক আছে। তোমাদের অন্যদের কাছেও ক্লিয়ার আছে? ওকে, তাহলে আসো, হাইড্রার দেহের 3টি অংশ আছে। হাইড্রার বহির্গঠনে কয়টা অংশ আছে? হাইড্রার বহির্গঠনে 3টি অংশ আছে। 3টি অংশ। 1 নাম্বার যে অংশ, এটা নাম হচ্ছে হাইপোস্টম। হাইপোস্টম। ওকে, ঠিক আছে। তাহলে এই অংশটাকে বলা হয় হাইপোস্টম। এই যে মুখের নিচে, ছিদ্রের, মুখছিদ্রের নিচে যেই অংশটা, সেটাকে আমরা বলি হাইপোস্টম। ঠিক আছে, তাহলে এটার হাইপোস্টমের উপরে কি আছে বলতো? হাইপোস্টমের উপরে আছে মুখছিদ্র, তাহলে এর উপরে, উপরে মুখ, মুখ ছিদ্র অবস্থান করে। তাহলে হাইপোস্টমের উপরে মুখছিদ্র অবস্থান করে। এবং হাইপোস্টমের কাজ কি? ঠিক আছে, হাইপোস্টমের কাজ না, এই মুখ ছিদ্রটার কাজ কি? মুখ ছিদ্রের কাজ হচ্ছে, আমি কাজ না লিখে এখানে মুখ ছিদ্রের কাজ কি, এটা দ্বারা খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ ও বর্জ্য নিষ্কাশন করে। বর্জ্য নিষ্কাশন করে, ঠিক আছে? তাহলে হাইড্রা কি করে? এই মুখছিদ্রের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে এবং বর্জ্যটা নিষ্কাশন করে। এরপর আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেহকাণ্ড। হাইড্রার 2 নাম্বার গঠনের 2 নাম্বার অংশটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডে আবার কয়েকটা অংশ বিদ্যমান। এ নাম্বার যে অংশটা দেখা যায়, সেটাকে বলা হয় কোর্সিকা। কোর্সিকা, ঠিক আছে? বা টেন্টাকল। কোর্সিকা বা টেন্টাকল। ওকে, তো কোর্সিকার, কোর্সিকা কোনটা? এই যে এগুলো হচ্ছে কোর্সিকা। এই যে সুতার মতো যে অংশগুলা, এগুলোকে বলা হয় কোর্সিকা। এগুলোকে বলা হয় কোর্সিকা, ঠিক আছে? তাহলে কোর্সিকার কাজ কি? কোর্সিকার 3টা কাজ। 3টা কাজ একটু মনে রাখো, মনোযোগ দিয়ে দেখো।
কোষিকার কাজ হচ্ছে এটা আহার সংগ্রহ করে, আহার সংগ্রহ করে, ঠিক আছে। এই কোষিকার মাধ্যমে হাইড্রা চলাচল করে, ঠিক আছে, হাইড্রার চলন, এবং এই কোষিকার মাধ্যমে হাইড্রা আত্মরক্ষা করে, আত্মরক্ষা। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই হচ্ছে কোষিকার কাজ। তাহলে কোষিকার তিনটা কাজ: আহার সংগ্রহ করে, চলন হয়, এবং এটা দ্বারা সে আত্মরক্ষা করে নিজে, ঠিক আছে। আবার আরো বলতে পারি শিকার করে, শিকার করে, এটার মাধ্যমে শিকার করতে পারে। ওকে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আহার সংগ্রহ মানে তো শিকার করা, যাই হোক। এরপর আসো, এই দেহকাণ্ডে আরো কিছু অংশ দেখা যায়। যেমন আমি যদি বলি মুকুল সৃষ্টি হয়, এখানে মুকুল সৃষ্টি হয়, মুকুল বা কুড়ি দেখা যায়, ঠিক আছে। তো হাইড্রার দেহে একটা বিশেষ ধরনের কোষ আছে, ঠিক আছে। এই কোষটার নাম আমি ফার্স্টে বলে দিই। এই কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে। হাইড্রার দেহে এক ধরনের বিশেষ কোষ দেখা যায়, যে কোষটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে। তো ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হচ্ছে, হাইড্রাকে যদি তুমি এই অর্ধেক বরাবর ভাগ করে ফেলো, ঠিক আছে, ধরে নাও যে এই যে আমার হাত, হ্যাঁ, এই হাতটাকে আমি কেটে ফেললাম, আমার এখানে যদি একটা নতুন হাত জন্ম নেয় বা নতুন হাত এটা জন্ম নেয়, এটা কি সম্ভব? সম্ভব না, ঠিক আছে। কিন্তু তুমি যদি হাইড্রাকে মাঝ বরাবর কেটে ফেলো, ওইখান থেকে যে কাটা অংশটা, ওইখান থেকে একটা হাইড্রা জন্ম নিবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যদি ধরে নাও যে এটা হচ্ছে একটা হাইড্রা, এটাকে যদি দুই ভাগে ভাগ করে ফেলো, এই কাটা এই অর্ধেক অংশ থেকে একটা নতুন হাইড্রা হবে, নিচের অংশটা থেকে আরেকটা নতুন হাইড্রা হবে, ঠিক আছে। তো কেন এই ঘটনা ঘটে বা এই কাজটা কিভাবে হয়? এটা হয় এই যে একটা বিশেষ ধরনের কোষ আছে যার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এই কোষটার কারণে হয়, ঠিক আছে। তো এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে এই হাইড্রার এইখানে ছোট্ট একটা কুড়ি সৃষ্টি হয়, ঠিক আছে। এখানে ছোট্ট একটা কুড়ি সৃষ্টি হয়। এই কুড়িটা আস্তে আস্তে বড় হয়, এই কুড়িটা আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে। বড় হইতে হইতে এই জায়গাতে একটা নতুন হাইড্রার মতো একটা গঠন দেখা যায়, এবং আরেকটু বড় হলে এই কুড়িটা এই হাইড্রার দেহ থেকে আলাদা হয়ে যায় এবং নতুন একটা হাইড্রার সৃষ্টি হয়, ঠিক আছে। এই ঘটনা, এটাকে বলা হচ্ছে মুকুল সৃষ্টি বা কুড়ি সৃষ্টি, বা যেটাকে বলা হয় বাডিং, হ্যাঁ, ইংলিশে বলা হয় বাডিং। ওকে, তো এই ঘটনাটা দেখা যায় গ্রীষ্মকাল ও বর্ষাকালে, গ্রীষ্মকাল ও বর্ষাকালে। ওকে, এরপরে একটা বিষয় চিন্তা করে বলো তো ভাইয়া, এই যে এটাও তো একটা জনন প্রক্রিয়া, তাই না? তাহলে এটা কি যৌন জনন বলবো নাকি অযৌন জনন বলবো? নিশ্চয়ই অযৌন জনন, অযৌন জনন আমরা বলবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। এবং এই মুকুল সৃষ্টি বা কুড়ি সৃষ্টি, এটা হাইড্রার প্রধান জনন প্রক্রিয়া, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে হাইড্রার প্রধান জনন জনন প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা একটু উপরের দিকে যাই, মুছি। এই দেহকাণ্ডে আর একটা অংশ থাকতে পারে, দেহকাণ্ডের তিনটা অংশ, একটা হচ্ছে কোষিকা, 2 নম্বর হচ্ছে মুকুল, এবং 3 নাম্বার সি নাম্বার হচ্ছে এখানে জননাঙ্গ সৃষ্টি হতে পারে, জননাঙ্গ সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এই জননাঙ্গ এটা সৃষ্টি হতে পারে, মনে রাখো, হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে, ঠিক আছে। তাহলে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই মুকুল সৃষ্টি হয়, এবং হেমন্ত এবং শীতকালে জননাঙ্গ সৃষ্টি হয়। তাহলে জননাঙ্গ এটা দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয় এটার অবস্থান কিছুটা ওপরে, ঠিক আছে। এই শুক্রাশয়টা কিছুটা ওপরে অবস্থান করে, এবং শুক্রাশয়ের আকৃতি হচ্ছে গোলাকার, ঠিক আছে। এবং ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের
অবস্থানটা কিছুটা নিচে, ঠিক আছে, এবং এটার আকৃতি হচ্ছে ডিম্বাকার বা কোণাকার, ঠিক আছে, ডিম্বাকার বা ত্রিকোণা আকৃতির। বই একটু চেক করে নিও, ডিম্বাকার আছে নাকি ত্রিকোণা আছে, প্রতি বছর চেঞ্জ করে তো নতুন বইটা, তো তোমাদের বইটা একটু চেক করে নিও যে এখানে ডিম্বাকার আছে নাকি ত্রিকোণা আছে। ঠিক আছে, তাহলে ধরে নাও যে এই যে এটা হচ্ছে ডিম্বাশয়, আর উপরের দিকে শুক্রাশয় তৈরি হয় কিছুটা। ওকে, তাহলে এ হচ্ছে জননাঙ্গ সৃষ্টি। এবং জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে কি ধরনের জনন হয় বলতো ভাইয়া? অযৌন জনন, সরি যৌন জনন নিশ্চয়। ঠিক আছে, তাহলে এ আর কি বিষয়। ওকে, তাহলে হাইডার আমরা দুইটা অংশ পড়লাম। প্রথম অংশটা হচ্ছে হাইপোস্টম, দ্বিতীয় অংশটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আবার তিনটা ভাগ করলাম। ওকে, এরপরে আসো এরপরে আসো 3 নাম্বার হচ্ছে পদচাকতি। পায়ের যে চাকতি, এই যে এইখানে যে চাকতিটা দেখা যায়, সেই চাকতিটাকে বলা হয় পদচাকতি। তাহলে পদচাকতির কাজ কি হইতে পারে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, ডিম্বাকার আছে, এটা হচ্ছে ত্রিকোণাও থাকতে পারে, একটু দেখো। ঠিক আছে, কারো কারো বইয়ে ত্রিকোণা থাকতে পারে, যাই হোক। আচ্ছা, ওটা কোনো মেজর বিষয় না, এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে ওটা আসবেও না। এমসিকিউতে আসলে এটা নিয়ে চিন্তার বিষয় ছিল, তুমি সিকিউতে ডিম্বাকার লেখো, ত্রিকোণাকার লেখো, মার্ক পাবা, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, এবার আসো তাহলে আমরা পড়ি পদচাকতি। দেখো, পদচাকতির কাজ কি, আমাদের পায়ের কাজ কি বলতো? আমাদের পায়ের কাজ কোনো বস্তুর সাথে আমাদের পায়ের কাজ কি দাঁড়িয়ে থাকা, তাই না? পায়ের মাধ্যমে কি দাঁড়িয়ে থাকি। আবার কোনো বস্তুর সাথে আমাদের পাটা স্পর্শ করে থাকে, তাই না? হাত কি স্পর্শ করে থাকে কোনো বস্তুর সাথে? হাত কিন্তু স্পর্শ করে না, স্পর্শ করে থাকে কিন্তু পায়ে, তাই না? তাহলে পদচাকতির কাজ কি? কোনো জলজ বস্তুর সাথে, কোনো জলজ বস্তুর সাথে আটকে থাকে, কোনো জলজ বস্তুর সাথে আটকে থাকে। এবং এই পদচাকতি আরেকটা কাজ হচ্ছে, এই পদচাকতি বুদবুদ সৃষ্টি করে। ঠিক আছে, এই বুদবুদ সৃষ্টি করে এবং বুদবুদের মাধ্যমে হাইডাকে পানির মধ্যে ভাসায় রাখে। ঠিক আছে, তাহলে বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ বুদবুদ সৃষ্টি করে ভাসিয়ে রাখে, ভাসিয়ে রাখে। এবং এই পদচাকতি আমাদের পায়ের আরেকটা ফাংশন কি বলতো? পায়ের মাধ্যমে আমরা চলাচল করি, তাই না? তাহলে হাইডার চলাচলের অনেকগুলা প্রক্রিয়া আছে, হাইডা বিভিন্ন ভাবে চলাচল করতে পারে। দেখো, আমরা এই কোষিকা সম্পর্কে পড়তে গিয়েও আমরা দেখছি যে এই কোষিকার কাজ হচ্ছে চলাচল করা। তো হাইডার এই পদচাকতির মাধ্যমে একটা চলাচল সংগঠিত হয় পদচাকতির মাধ্যমে, যেটা হচ্ছে খুবই ধীর গতির একটা চলন। ঠিক আছে, তাহলে এই চলনটার নাম হচ্ছে গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন সংঘটিত সংঘটিত হয়। এই গ্লাইডিং চলনটা আসলে কি? এটা হচ্ছে অত্যন্ত ধীর গতির চলন। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে গ্লাইডিং চলন হচ্ছে অত্যন্ত ধীর গতির একটা চলন, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রার বহি গঠন সম্পর্কে পড়লাম। তোমরা তোলা হইলে বলো, আমরা পরের টপিকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো আটকে থাকা হচ্ছে কাজ। তোলা হইলে আমাকে দ্রুত বলো, আমরা পরের টপিকে যাব। আজকে আমরা খুব বেশি পড়বো না, বুঝছো? আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আমরা আর একটা টপিক পড়বো, পড়ে শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা এই যে এই 16 তারিখে আমার এক্সাম শেষ, বুধবারে তো একটা ক্লাস নিবই। 16 তারিখের পর থেকে আমরা আর 1 ঘন্টা করে পড়বো না, অবশ্যই 1 ঘন্টার বেশি পড়বো। ওকে, তাছাড়া আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসো আমরা পরের টপিকে যাই। আচ্ছা, আমরা একটা কথা জানি যে হাইড্রা, আমরা এর আগে অধ্যায়ে পড়ছি যে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, তাই না? হাইড্রা কি প্রাণী? দ্বিস্তরী
প্রাণী? বলো তো, মানুষ কয় স্তরী প্রাণী? মানুষ ত্রিস্তরী, তাই না? তাহলে মানুষের তিনটা স্তর, একটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর মাঝখানে থাকে মেসোডার্ম। ঠিক আছে, তাহলে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, এটার স্তর হচ্ছে দুইটা। এক নম্বর যে স্তর সেটা হচ্ছে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস, ওকে। নামের শুরুতে আছে এপি, এপি কথাটার অর্থ হচ্ছে ওপরে, এবং নামের মধ্যে আছে ডার্ম, ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। তাহলে ভাইয়া বলো তো চিন্তা করে যে এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে হচ্ছে ওপরের ত্বক, তাই না? এরপর আসো 2 নাম্বার, তাহলে এটাকে বলবো আমরা এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস এর কারণ হচ্ছে এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে, এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। ঠিক আছে, তাহলে এই যে এটা যদি একটা হাইড্রা হয়, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রার বাইর থেকে যে ত্বকটা দেখা যাবে, এই যে এটা কি বাইরের দিকের ত্বক, এটাকে আমরা বলবো এপিডার্মিস, তাই না? আর ভেতর থেকে তাকাইলে এই ভেতর দিকেও একটা ত্বক আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এন্ডোডার্মিস। তাহলে হাইড্রার স্তর কিন্তু দুইটাই, হাইড্রার স্তর কিন্তু দুইটাই। তবে তবে এই এপিডার্মিস আর এন্ডোডার্মিস, এই দুটার মাঝখানে কঙ্কালের মতো একটা বস্তু দেখা যায়, যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। নামটা একটু মনে রাখো। এই মেসোগ্লিয়ার অবস্থান কোথায়? এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের ঠিক মাঝামাঝি এই জায়গাতে কি থাকে? এখানে থাকে মেসোগ্লিয়া। এই কথাটা মনে রাখো, এখানে থাকে মেসোগ্লিয়া। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? ওকে, ঠিক আছে, তাহলে এ হচ্ছে বিষয়। এবার আসো, আমাদের যে বিষয়টা পড়তে হবে, আমরা পড়বো এপিডার্মিস। হাইড্রার যে এপিডার্মিসটা আছে, আমরা যে বিষয়টা পড়বো এপিডার্মিসের কোষ সমূহ। এপিডার্মিসের কোষগুলা কি কি? হ্যাঁ, আমাদের এপিডার্মিস মানে কি? উপরের ত্বক। উপরের ত্বকে অনেক ধরনের কোষ থাকতে পারে। যেমন মানুষের কথাই চিন্তা করো, আমাদের কথাই চিন্তা করো, দেখো এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিসে অনেক ধরনের কোষ আছে না? যেমন একটু চিন্তা করে দেখো, আমাদের এই যে নাকের এই জায়গাটাতে এখানে কি বের হয়? তেল বের হয় না? অনেকের এখানে এই জায়গাটা তৈলাক্ত হয়ে থাকে, তার মানে কি এখানে তেল গ্রন্থি আছে। এই তেলটা কি তোমার হাত থেকে বের হয়? বের হয় না। হাত থেকে আবার দেখো ঘাম বের হয়, তার মানে কি এখানে ঘামের গ্রন্থি আছে, তাই না? তো আবার দেখো এখানে কি আছে? লোম আছে আমাদের হাতে। তো আমাদের এপিডার্মিসে বিভিন্ন ধরনের কোষ আছে। তাহলে হাইড্রার যে এপিডার্মিসটা, সেখানেও বিভিন্ন ধরনের কোষ আছে। কোষগুলা কি কি? কোষগুলার নাম আমাদের পড়তে হবে। কোষগুলার নাম হচ্ছে নিজ পয়সাই সংগ্রহী। ওকে, এভাবে পড়তে পারো, নিজ পয়সায় সংগ্রহ, বা সংগ্রহ না বলে সংগ্রহী, হর্ষই বললে ভালো হয়। ওকে, তাহলে নিজ পয়সায় সংগ্রহ। তাহলে এপিডার্মিসে এখানে কয় ধরনের কোষ আছে? 7 ধরনের কোষ আছে, 7 ধরনের। তাহলে 7 নিতে কি? নিতে হচ্ছে নিডোসাইট। ওকে, যতে জনন কোষ, যতে জনন কোষ। পয়তে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। শতে সংবেদী কোষ, সংবেদী কোষ। সংতে, আচ্ছা সংবেদী কোষ না, এইটাতে সংবেদী কোষ মনে রাখো। এই সাইতে মনে রাখো স্নায়ু কোষ, স্নায়ু কোষ। সংতে সংবেদী কোষ, সংবেদী কোষ। গ্রতে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। এবং ইতে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এপিডার্মিসের কোষ। নিডোসাইট, জনন কোষ, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ। ক্লিয়ার বিষয়টা?
ঠিক আছে, তাহলে আমরা আমরা এপিডার্মিসের কোষ কয় ধরনের পাইলাম বলো তো ভাইয়া? এপিডার্মিসের কোষ 7 ধরনের পাইলাম। তাহলে আমাদের পড়তে হবে কি, এই এন্ডোডার্মিস, যার আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো গ্যাস্ট্রোডার্মিস, এই কথাটা মনে রাখো, গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, তাহলে আমরা এপিডার্মিস পড়লাম। এবার আমাদের পড়তে হবে এন্ডোডার্মিসের কোষ। ঠিক আছে, এবার আমাদের পড়তে হবে এন্ডোডার্মিসের কোষ। তো এপিডার্মিসের কোষ ছিল 7 ধরনের, কিন্তু এন্ডোডার্মিসের কোষ এটা আবার 5 ধরনের, বুঝছো? তো একটা কথা মনে রাখো, এন্ডোডার্মিসের যে কোষগুলো আছে এখানে নিচটা নাই, নিচ নাই, এই কথাটাই মনে রাখো। হ্যাঁ, এপিডার্মিসের কোষগুলো কি কি ছিল? নিচ পয়সের সংগ্রহ। আর এন্ডোডার্মিসের কোষটাতেই নিচটা নাই, তার মানে কি প্রথম দুইটা নাই। তাহলে কয়টা আছে? এই যে বাকি 5টা আছে, বুঝছো? তবে এখানে আরো একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে এন্ডোডার্মিসের যে পেশি আবরণী কোষ, এটাকে পেশি আবরণী কোষ বলা হয় না। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখো। হ্যাঁ, এন্ডোডার্মিসের এই পেশি আবরণী কোষ পুষ্টিকোষ নামে পরিচিত। পুষ্টিকোষ নামে পরিচিত, এই কথাটা একটু মনোযোগ দিয়ে মনে রাখো। ক্লিয়ার? তাহলে এই এন্ডোডার্মিসের যে পেশি আবরণী কোষ, এটাকে বলা হয় পুষ্টিকোষ। এই পুষ্টিকোষটা আবার 2 ধরনের। ঠিক আছে, এই পুষ্টিকোষ আবার 2 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, আর এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। ঠিক আছে ভাইয়ারা? ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এপিডার্মিসের কোষগুলো গেল এবং এন্ডোডার্মিসের কোষগুলো গেল। ক্লিয়ার ভাইয়ারা? ঠিক আছে, ওকে, কত মিনিট হয়েছে আমি একটু দেখি। আমরা কি 9:10 সম্ভবত শুরু করছি না? 40 মিনিটের মতো হয়েছে। আচ্ছা, আজকের মতো তাহলে শেষ করে দিই। হ্যাঁ, আজকে খুবই কম পড়া হইলো। আজকে আমার আশা ছিল যে হাইড্রাটা শেষ করব, কিন্তু হাইড্রাটা শেষ হইলো না। ঠিক আছে, আর অনেকগুলা টপিক বাকি আছে, সমস্যা নাই, আমরা পরের দিন একটু বেশি করে পড়বো। ওকে, আজকে অনেকগুলা কাজ করছি তো খারাপ লাগতেছে, প্লাস গরম প্রচন্ড। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বলার আছে কিনা? যদি বলার থাকে কিছু তাহলে বলতে পারো এখন। ওকে, কিছু বলার আছে তোমাদের? বলার থাকলে বলো। ওকে, ঠিক আছে, কিছু বলার নাই। কেন কিছু বলার নাই কেন তোমাদের? শেষ করে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো।